বাংলাদেশে হাওড় ট্রিপ বলতে বোঝায় টাঙ্গুয়ার হাওড়, আর টাঙ্গুয়ার হাওড়ের ট্যুর মানে হচ্ছে হাউস বোটে ভেসে বেড়ানো। হ্যাঁ, আমরাও এই ট্রিপে এমন একটা হাউস বোটে ভেসে বেড়াবো যেটাকে হাউস বোট বললে কিছুটা ভুল হবে, বলতে হবে হাওড়ের ভাসমান রিসোর্ট। কারণ এর ভিতরে এক একটা রুম এতটাই বড়, আপনি অনায়াসে এটাকে রিসোর্ট বলতেই পারেন। বুঝতে পারছেন, একটা নৌকার ভিতরে এত বড় রুম আসলে সাধারণত পাওয়া যায় না। যাই হোক, আরেকটা মজার বিষয় হচ্ছে এই বোটের ভিতরে পাচ্ছেন এসি, যেটা হাওড়ের হাউস বোটগুলোতে পাওয়া কিছুটা দুর্লভ। বাই দ্য ওয়ে, আমাদের এই ট্রিপটা শুধুমাত্র যে আপনাদেরকে টাঙ্গুয়ার হাওড় ঘুরে দেখাবো এমনটা নয়। এই টাঙ্গুয়ার হাওড়ের বেশ কিছু ছোট ছোট দ্বীপ দেখা যায়, মানে কিছু গ্রাম থাকে যেটা হচ্ছে বছরের 6 মাস পানিবন্দী থাকে, এবং সেই 6 মাস পানিবন্দী জীবন কেমন কাটায় এখানকার সাধারণ জনগণ বা এখানকার স্থানীয় বাসিন্দারা, সেই বিষয়টা জানবো তাদের গ্রামে গিয়েই। কত সময় আপনি কৃষিকাজ করতে পারেন? 6 মাস কৃষিকাজ করতে পারি। আর বাকি সময়টা কিছু মাছ মারি, নাইলে বেকার অবস্থা। বন্যা তো দেখছি বাবা। কতবার দেখছেন আপনার জীবনে বন্যা? 8-10 বার। 8-10 বার উনি বন্যায় দেখছে। 2023 সালে এটা হচ্ছে আমাদের প্রথম টাঙ্গুয়ার হাওড়ের ট্রিপ। এই ট্রিপটা আমরা করতেছি একটা হাউস বোটের নাম হচ্ছে বনেদি প্রিমিয়াম হাউস বোট। এদের দুইটা হাউস বোট আছে, একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে প্রিমিয়াম। আমরা করতেছি প্রিমিয়াম হাউস বোটে। এই হাউস বোটটা একটু ডিফারেন্ট অন্যান্য হাউস বোটের তুলনায়। কেন এটাকে ডিফারেন্ট বলতেছি সেটা আমরা ট্রিপ শুরু করি, দেন আপনারা বুঝতে পারবেন। তো চলেন আমরা আমাদের যাত্রা শুরু করি তাহিরপুর ঘাট থেকে। আমাদের দেশের ভিতরে যদি আপনি হাউস বোটে ট্রিপ করার কথা চিন্তা করেন তাহলে অপশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে টাঙ্গুয়ার হাওড় আর একটা হচ্ছে আপনার কাপ্তাই লেক। তো এই দুইটার ভিতরে বেস্ট কোনটা? বেস্ট হচ্ছে আপনার টাঙ্গুয়াতে আপনি যদি হাউস বোটে ট্রিপ করেন। তো স্পেশালি আমরা এখন যেই হাউস বোটে আছি এটা হচ্ছে আপনার বনেদি হাউস বোট। এই হাউস বোটটা আসলে একটা হাউস বোট, মানে এটার ভিতরে বিশাল বড় একটা রুম, একটা না দুইটা রুম আছে বড় বড়, আর সম্ভবত 4টা রুম আছে। ওই 4টা রুম কিন্তু অ্যাভারেজ ধরেন, আর 10টা হাউস বোটে আপনি যেই ধরনের রুম পাবেন ওই ধরনেরই রুম। 2-3 করে এক রুমে ধরেন 2জনও থাকতে পারবেন, আর একটা রুমে আপনি 3জনও করে চাইলে থাকতে পারবেন। বাট একটা কাপল রুম আছে, একটা ডাবল রুম আছে। ডাবল রুম হচ্ছে ফ্যামিলিদের জন্য, কাপল রুম হচ্ছে আপনার ধরেন কাপলদের জন্য, এটা বুঝতে পারতেছেন। ওকে, এবার চলুন এই হাউস বোটটা আপনাদেরকে আরেকটু ডিটেলে দেখাই। প্রথমে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা লবি, আর লবিটা কিন্তু এসি করা। আর আপনি যখন প্রথম এই হাউস বোট এসে চেক ইন করবেন তখন এই এসির হাওয়াটা যখন গায়ে লাগবে তখন কিন্তু আপনার প্রথম ইমপ্রেশনটা বেশ ভালো হবে। তাছাড়াও এই হাউস বোটের ট্যুরকালীন অবস্থায় আপনার গল্পগুজব, খাওয়া দাওয়া সব কিছু এই লবিতে সাধারণত হয়ে থাকে। আর এটা হচ্ছে এই বোটের করিডোর, এটা কিন্তু বিশাল বড়, মানে স্বাচ্ছন্দ্যে আপনি হেঁটে বেড়াতে পারবেন। আর সবচেয়ে আকর্ষণীয় যে রুমটা সেটা হচ্ছে এই কাপল রুম, যে রুমে আমি থাকবো। এই রুমটা কিন্তু বিশাল বড়, মানে হাওড়ে বোটের ভিতরে এত বড় রুম আশা করা যায় না। তাছাড়াও কোনো রিসোর্টেও কিন্তু আপনি এত বড় রুম কিন্তু সাধারণত পাবেন না, স্পেশালি ইকো রিসোর্টগুলোতে। যাই হোক, শুধু রুমটাই বড় না, রুমের সাথে যে ওয়াশরুম সেটাও বিশাল বড়। মজার বিষয় হচ্ছে এই ওয়াশরুমের ভিতরে পাচ্ছেন বাথটাব, ভাবা যায়। যাই হোক, এবার চলেন দ্বিতীয় রুমটা দেখি। এই রুমটা কিন্তু বিশাল বড়, আগের রুমটার মতো সেম, বাট এখানে 2টা বেড পাচ্ছেন, থাকতে পারবেন মিনিমাম 6 জন। আর এই রুমের সাথেও কিন্তু একটা ছোট ওয়াশরুম পাচ্ছেন। বলতে পারেন এই 2 রুমে থাকার খরচ একটু বেশি, কিন্তু আরেকটু কম বাজেটে যদি আপনি এই বোটের ভিতরে থাকতে চান তাহলে আপনার অপশন হচ্ছে এই রুমগুলা। অনায়াসে 2 থেকে 3 জন থাকতে পারবেন। তো হাউস বোটের ভেতরটা তো দেখলেন, একটু পরে আপনাদেরকে আরেকটু ডিটেলে দেখাবো। তবে আমাদেরকে এখন যাত্রা শুরু করতে হবে ওয়াচ টাওয়ারের দিকে। সেখানে জলাবনে গিয়ে আমরা একটু স্নান টান করা বা একটু রিল্যাক্স করা বা খাওয়া দাওয়া করা সব কিছুই করবো। আমাদের বোট যাত্রা শুরু করে তাহিরপুর ঘাট থেকে, আর এরই মধ্যে আমাদেরকে দিয়ে দেয় সকালবেলা ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল হচ্ছে চিকেন আখনি সাথে ডিম, তাছাড়াও পেঁয়াজ ভুনা। ও হ্যাঁ, চেক ইন করার সাথে সাথে দেয় হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। আমরা যখন যাত্রা শুরু করি তখন হাওড়ের ওয়েদার মোটামুটি ভালোই ছিল, তাই ড্রোন উড়িয়ে দেই। ড্রোন থেকে আসলে চারপাশের খুব সুন্দর একটা ভিউ পাচ্ছিলাম। 2 সাইডে বন, মাঝখান দিয়ে আমাদের হাউসবোট ভেসে বেড়াচ্ছে। বাতাসের পরিমাণ খুব একটা বেশি ছিল না, আর আমার ড্রোনটা আসলে অতটা পাওয়ারফুল কোনো ড্রোন না। সে বাতাসের সাথে সে যুদ্ধ করে বা ফাইট করে সে কোনোভাবে পারবে না। হঠাৎ করে অতিরিক্ত বাতাস শুরু হয়, যার কারণে আমার ড্রোন তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, বা ড্রোনকে কোনোভাবে আমার কন্ট্রোলে নেওয়া যাচ্ছিল না। এরই মধ্যে ড্রোন এবং আমাদের বোটের দূরত্ব কিন্তু ক্রমে বেড়ে যাচ্ছে, মানে কিছুক্ষণের ভিতরে সে ডিসকানেক্ট হয়ে যাবে। আর ডিসকানেক্ট হয়ে গেলে যেটা হবে, ড্রোন তার হোম পয়েন্টে ফিরে যাবে এবং হাওড়ের জলের মাঝখানে গিয়ে ল্যান্ড করবে। বেশ কয়েকবার চেষ্টা করেও আমাদের বোট সে ড্রোনের পাশে নেওয়া যাচ্ছিল না, কারণ প্রচণ্ড পরিমাণে বাতাস।
ঠিক ডিসকানেক্ট হয়ে যাবে তার একটু আগে ড্রোনটাকে কোনোভাবে পাশে যে সরু একটা রাস্তা সেখানে ল্যান্ড করতে সক্ষম হই, কিন্তু আমি শিওর ছিলাম না যে সে কি জলে ল্যান্ড করছে নাকি মাটির উপরে ল্যান্ড করছে। তো কেয়ার করে এখন ড্রোন খোঁজার পালা। আমাদের বোট থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে হচ্ছে ড্রোনের অবস্থান। ওইটুকু রাস্তা হেঁটে গিয়ে ড্রোনটা খুঁজতে হবে। এই দেখেন আমার ড্রোনটা কোথায় গিয়ে ল্যান্ড করছে। ভাগ্য ভালো সে আমি এখানে ল্যান্ড করাইতে পারছি, পাইছি অ্যাটলিস্ট। আচ্ছা, আমরা এখন এই হাউস বোটের উপরে উঠবো, আর উপরটা যে কি পরিমাণ সুন্দর ভাই, আপনি না দেখলে বুঝতে পারবেন না। আসেন আসেন, ওহ মানে অসাধারণ কিন্তু লাগতেছে। আসেন উপরে চলে আসেন, তারপর দেখাচ্ছি। দূরে মেঘ মেঘ পাহাড়, মানে কালো মেঘ, এগুলো কিন্তু মেঘালয়ের পাহাড়। আর এইদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, ওই যে দেখেন বৃষ্টি নামছে অলরেডি, বৃষ্টি এইদিকেও আসতে পারে। আর এইখানে বসে বসে ফিল করব খালি, মানে কি যে লাগতেছে। বাই দ্য ওয়ে, আপনি চাইলে নামতেও পারবেন। হাওড়ে আসলে তো অবশ্যই হাওড়ে একবার নামার চেষ্টা করবেন আপনার সেফটির জন্য। এখানে লাইফ জ্যাকেট আছে, এগুলো নিয়ে ঝাঁপাই পড়বেন। আমরা যেখানে যাচ্ছি ধরেন ওয়াচ টাওয়ার, সেখানে আমরা অবশ্যই নামবো। আর এখান থেকে খালি ভিউটা এনজয় করি, খালি মানে কি অসাধারণ লাগতেছে। হ্যাঁ রোদ থাকলে গরম তো লাগবেই অবশ্যই, কিন্তু ধরেন একটু যদি সানটা ডাউন হয় না, এখন কিন্তু সান একটু ডাউন হয়েছে, এখন কিন্তু বেশ ভালো লাগতেছে এখান থেকে। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার জলাবান এরিয়া। হাওড়ের সকল বোটে প্রথমে এখানেই আসে, এখানে ট্যুরিস্টদেরকে 1 থেকে 1.5 ঘন্টা সময় দেয়। এই সময়ের ভিতরে ট্যুরিস্টরা হয়তো বা এখানে এই জলাবনের ভিতরে স্নান করে, নৌকায় ভেসে বেড়ায়, তারপর বোটে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে নেয়। আমরা সেটা করব, তবে আমি স্নান করতে নামবো না। আমি উপর থেকে চা খেতে খেতে চারপাশের পরিবেশটা এনজয় করব। পাশাপাশি এখানে আসার পর বাচ্চারা কিছু অর্থের বিনিময়ে আপনাকে গান শোনাবে, সেটাও এনজয় করতে পারেন। আমার মন পাঞ্চবি নিতে কাইরা, আমার ভালোবাসার ময়না পাখিটিয়া, তোমায় ভালোবাসা করমুই আমি বিয়া। আলতা দিমু টিকল দিমু দিমু কানের দুল, ভালোবাসা আদর কইরা দিমু গোলাপ ফুল, শাড়ি দিমু চুড়ি দিমু দিমু গলার হার, দুজন মিলে ঘুরতে যামু টাঙ্গার পার। ওই লাল টুকটুক ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া, আমার মন প্রাণ সবই নিচে কাইরা, আমার ভালোবাসার ময়না পাখিটিয়া, তোমায় ভালোবাসা করমু আমি বিয়া। ভাই আপনারা খাওয়া দাওয়া করে ফেলেন এখানে, কিন্তু আমার ইচ্ছা করতেছে আমি একদম ছাদে গিয়ে খাওয়া দাওয়া করবো। এই যে সব কিছু রেডি, আমার এখানে ধরেন মাছ নিছি একটু, যদিও আসলে প্রথমে ভর্তাগুলো দিয়ে খাইলে বেশ ভালো হইতো। ভর্তা, তারপরে ভাজি, তারপরে এই যে মাংস আছে, আর হচ্ছে আপনার কি বোয়াল মাছ। চলেন আমরা ছাদে যাই, ছাদের ওয়েদারটা বেশ সুন্দর। দুপুরে সবাই মিলে একসাথে বসে জম্পেশ একটা খাওয়া দাওয়া হয়, আর খাবারের টেস্টের কথা অসাধারণ। কেন জানি মনে হয় হাওড়ে আসার পর সকল খাবারের টেস্ট একটু বেড়েই যায়। যাই হোক, এই ট্রিপে আমি এবং তিথি ছাড়া যারা ভ্লগ করে তাদের ভিতরে ছিল লাবিব ভাই এবং MSI ভ্লগস রানা ভাই। তো খাওয়া দাওয়া তো শেষ, এখন আমরা যাচ্ছি টেকের ঘাটের দিকে। আর টেকের ঘাটে যাওয়ার দৃশ্যটা কী যে লাগবে, মানে এই ট্রিপে সবচেয়ে সুন্দর দৃশ্য কিন্তু আপনি সেখানে যাওয়ার পথেই পাবেন। স্পেশালি মেঘালয়ের পাহাড় এবং আমাদের এই ভাটি অঞ্চল কী যে অসাধারণ লাগবে। তবে আমরা ট্যুরিস্টরা এখানে এসে যতটাই এনজয় করি, ততটাই ভুক্তভোগী হয় এখানকার সাধারণ জনগণ। দেখতে পাচ্ছেন প্রতিটা ঘর পানিবন্দী। এই পানিবন্দী ঘরগুলা দেখতে সুন্দর লাগছে, বা এক একটা দ্বীপের মতো মনে হচ্ছে। ওই ঘরগুলার বা কোনো একটা গ্রামে যারা পানিবন্দী তাদের সাথে গিয়ে কথা বলবো, তবে সেটা হবে আগামীকাল।
ওকে, সারাদিন আমরা ঘোরাঘুরি করছি আর এখন আমরা কোথায় বলেন তো? টেকের ঘাটে। এটা হচ্ছে টেকের ঘাট। আর টেকের ঘাটের ভিডিও আমাদের আগেও আপনারা অনেকবার দেখছেন। টেকের ঘাটের যে জায়গাটা আপনার একদম জরাজীর্ণ একটা রেল স্টেশন আছে, লেক আছে যার নাম হচ্ছে আপনার নীলাদ্রি লেক। যারা রিসেন্টলি সুড়ঙ্গ সিনেমাটা শুটিং কিন্তু এখানেই হয়েছে। ওকে, এখন রাত 9:30। আমাদের আসলে দুইটা বোটের, এই যে বনেদি যে দুইটা বোট, বনেদি প্রিমিয়াম আর বনেদি সম্ভবত রেগুলার, যেটা দুই বোটের যত গেস্ট ছিল সবাইকে এক বোটে আনা হয়েছে, মানে আমাদের বোটে প্রিমিয়ামটাতে আনা হয়েছে। এবং আমরা দুই বোট মিলে এখানে আসলে যেটা করতেছি সেটা হলো আমরা গানের কলি খেলতেছি। এটা হচ্ছে আমাদের বোটের যারা গেস্ট তারা, আর এটা হচ্ছে ওদের সেকেন্ড যে আরেকটা বোট ছিল ওই বোটের গেস্ট। আমার শোনা তারার সাথে কইব কথা নাই বা তুমি। আচ্ছা, উনি হচ্ছে আমরা যেই বোটে এখন ট্যুর করতেছি বনেদি বোটের শেফ, তাই তো? এই বোটে রান্নাবান্নার কাজ করে। জি বাবুর্চি। আপনি কত বছর যাবত রান্নাবান্নার কাজের সাথে জড়িত? আমি প্রায় 7-8 বছর। ওনার হাতের রান্না কিন্তু ভাই সেই। সাধারণত আমরা খাবার খাই, বাট যিনি রান্না করে সুস্বাদু খাবার তৈরি করে ওনার সাথে কথা বলা হয় না। তো আপনি আমাদের সাথে এখন খাওয়া দাওয়া করবেন, ঠিক আছে? একসাথে খাওয়া দাওয়া করতে চাই। আর দুপুরবেলা উনি মাংসটা রান্না করছে, খুবই মজা হয়েছে। তারপর শুটকি ভর্তা করছে, ওইটাও মজা হয়েছে। ডালটা অসাধারণ হয়েছে। তো রাত্রে যে এই যে হাঁসটা করছে না, এটা আমার কাছে অন্তত ভালো লাগতেছে, দেখতে ভালো লাগতেছে। এখন তো খাওয়ার পর বুঝতে পারবো। তো চলেন আমরা একসাথে তাহলে খাবারটা শুরু করি, ঠিক আছে? আর এই ভদ্রলোক যখনই কথা বলি হাসি মুখ। ওনাকে বলতেছি আমরা রাত্রে খাইতে খাইতে 12টা বাজবে, কোনো অসুবিধা নাই। মানে তখন বলতেছি, কী জানি বলতেছিলেন তখন? কি বলছি, আমাদের রাখা হয়েছে এখানে কাস্টমারদের মন জোগানোর জন্য। আর আপনারা খুশি হলে আমরা খুশি। ওইরকমভাবে আমরা আপনাদের যেটুকু সময় লাগবে ওইটুকু সময় আমরা ব্যবহার করবো আপনাদের জন্য। একদম। যদিও আসলে সারাদিন অনেক পরিশ্রম করতে হয় ওনাদেরকে, ধরেন রান্নাবান্না করা একের পর এক, মানে আর কোনো বন্ধ নাই। সকাল থেকে শুরু করে সকালের ব্রেকফাস্ট শেষ করার সাথে সাথে কি আবার টুকটাক গেস্টদেরকে কিছু স্ন্যাক্সগুলো কেটে, ফল টল এগুলো কেটে দিতে হয়। তারপর আবার দুপুরের খাবার কিন্তু এখানে শুরু হয়ে গেছে রান্নাবান্না। মানে বাজার কি আপনি করেন নাকি অন্য কেউ বাজার করেন? আমি বাজার করেন। তো এদিকে আবার দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু হয়ে যায়। দুপুরে খাওয়া শেষ করতে না করতে বিকেলের আবার নাস্তার ব্যবস্থা। বিকেলের নাস্তা শেষ না করতে করতে রাতের খাবার, মানে আর কোনো রেস্ট নেই। শুভ সকাল। আজকে আমাদের চলছে হাওড়ে দ্বিতীয় দিন। সকালটা শুরু হয় খিচুড়ি এবং হাঁসের মাংস দিয়ে। আজকে আমরা এখন যাচ্ছি জাদুকাটা নদীর পাড়ে। আচ্ছা, আমরা এখন কোথায় আছি বলেন তো? এখন আছি বলদার হাওরে। বলদার হাওড়ে। জি। এটা টাঙ্গুয়ার হাওড়ের তো পাশেই। জি, টাঙ্গর হাওরের পাশে। আচ্ছা, আমরা এরপর যাব কোথায়? এখন আমরা যাব মাটিয়ান হাওর হইয়া, তারপরে যাব জাদুকাটা, শিমুল বাগান, বারিকেটিলা। আচ্ছা, এই যে যাওয়ার পথে আমরা একটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই। এই হাওড়ে প্রায় 6 মাসের মতো জল থাকে। যখন জল আসে এখানকার হাওড়ের মানুষ তারা কিভাবে জীবনযাপন করে, এই যে পানিবন্দি জীবন, এটা খুব কঠিন ভাই। মানে আমরা তো সমতলে থাকি, এই জিনিসটা ফিল করতে পারি না। তারা হাওড়ে জল আসার আগে তাদের কিছু প্রস্তুতি থাকে যে আমরা আগামী 6 মাস কীভাবে কাটাবো। ওদের ঘর থেকে বের হতে হলে তাদের কি নৌকা নিয়ে বের হতে হয়? জি, নৌকা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই, শুধু একমাত্র নৌকাই আমাদের সম্বল। এইদিকে তো বড় ঘোড়া কোনো গাড়ি চলে না, একমাত্র এওতা 6 মাস হলো গিয়ে আপনার একমাত্র বাইকের উপর আমাদের নির্ভর। এছাড়া আর কোনো আমাদের রাস্তাঘাট নাই, মূলত বড় কোনো গাড়িও পাই নাই। আর আপনার যদি এমন হয়
যখন হাওড়ে জল থাকে না তখন জায়গাটা কি পুরোপুরি শুকনা থাকে? একদম শুকিয়ে যায়, একদম একটু পানিও থাকে না এদিকে। 2022 সালের ভয়াবহ বন্যায় এই সম্পূর্ণ এলাকা বা সম্পূর্ণ গ্রাম জলের নিচে ডুবে যায়। এখন আমরা সেই গ্রামগুলোতে যাব, সেখানকার মানুষ কিভাবে এখানে কষ্টকর জীবনযাপন কাটায় সেটাই দেখার চেষ্টা করব। সরু একটা রাস্তা, রাস্তার দুপাশে বিশাল জলরাশি। এই রাস্তা ধরে হেঁটে যাচ্ছে গ্রামের ভেতরে। এই গ্রাম থেকে বের হওয়ার একটা মাত্র উপায় হচ্ছে নৌকা। ভাবা যায়? এই যে দেখেন আমরা এখানে হচ্ছে জলটা ঠিক এই জায়গায়, এবং এই যে পুরা আইল্যান্ডটা কিছুটা বাদ দিয়ে রাখা, এবং সেটা হচ্ছে আপনার ওই যে পাথর আছে না, পাথর দিয়ে পুরো আইল্যান্ডটা একটু যাতে না ভেঙে যায়। আসলে ঢেউ তো টুকটাক হয়। আপনার নাম কি? ফখরুদ্দিন। ফখরুদ্দিন। আপনার বয়স কত এখন বলতে পারেন? ও মনে হয় 80। 80 মতো। ওনার বয়স হচ্ছে 80। তো আপনার জীবনে আপনি কতবার বন্যা দেখছিলেন? বন্যা তো দেখছি বাক্কা। কতবার দেখছেন আপনার জীবনে বন্যা? 8-10 বার। 8-10 বার উনি বন্যায় দেখছে। আপনার ঘর বাড়ি কি এমন হয়েছে কয়েকবার ভাষায় নিয়ে চলে গেছে বন্যায়, এমন কিছু হয়েছে? বন্যা তো বাঙ্গিয়া নিছে। এই গ্রাম থেকে অন্য গ্রামও গেছি। হ্যাঁ, ওনার জীবনে অনেকবার ওনার ঘর বাড়ি ভাঙছে। উনি হয়তো বুঝাইতে পারতেছে না। উনি একবার হয়তো কোথাও ঘর বাচ্ছে, সেটা বন্যায় নিয়ে গেছে, আবার অন্য গ্রামে গিয়ে ঘর বাচ্ছে, এমন তো মানে অন্য জায়গায় আবার গিয়ে ঘর বাচ্ছেন, সেখানে আবার তাও এই অঞ্চলের মানুষ হাওড় ছেড়ে কোথাও কিন্তু যায় না। হ্যাঁ, উনি 80টা বছর এই হাওড়ে কাটাই দিছে, ওনার জীবনে 80টা বছর, কিন্তু হাওড় থেকে কিন্তু কোথাও কিন্তু উনি যায় নাই। মানে নিজের গ্রামের প্রতি একটা ভালোবাসা থাকে, সব কিছু থাকে, কিন্তু লাইফে অনেকবার দেখছে, 10-12 বার বন্যায় দেখছে। আসলে আমাদের পক্ষে কখনো সম্ভব না এই সকল জায়গায় এসে থাকা, কিন্তু ওনারা এটার সাথে মানায় নিছে। আপনি তো এখানে বসবাস করেন, তাই না? জি, আমি এখানে বসবাস করছি। আপনি কি কাজ করেন? কৃষি কাজ করেন। এখন কি কৃষি কাজ করা যায় কিনা? এখন তো সব বন্ধ। এখন মাছ মারি কি বেকার, মানে এখন বেকার এখন। কতদিন আপনি মানে বছরে কত সময় আপনি কৃষি কাজ করতে পারেন? 6 মাস কৃষি কাজ করতে পারি। আর বাকি সময়টা কিছু মাছ মারি, নাইলে বেকার অবস্থা। কৃষি কাজ করে ফসল কি কখনো এমন হয়েছে যে আপনি ফসল ফলাইছেন, তার আগে পানি ঢুকে গেছে হাওড়ে? আবার এই ফসল গেছবার ফলাইছি, ধান নষ্ট হয়ে গেছে, মরেছেন গিয়া ধান। এটা কি আপনি ফলাইছিলেন? যে আমি 2-4 কেয়ার হচ্ছিলাম, এটি মরে গেছেন গিয়া। তো অনেক টাকা নষ্ট হয়েছে। যে অনেক টাকা নষ্ট হয়েছে। কি অবস্থা না, মানে এটা আসলে কিছু করার নাই, প্রকৃতির নিয়ম। পাশে হচ্ছে ভারতের মেঘালয়, ওইখান থেকে তো পানি ঢুকে ভারত থেকে পানি আইয়া বাইবার আউট ডুবাইলে। হ্যাঁ, এক দেশে আমরা যাই কি টুরিস্টরা ঝর্ণার জল দেখার জন্য। ঝর্ণাতে প্রচণ্ড জল থাকবে, এটা দেখে আমরা মজা করি, আনন্দ করি। সেই টুরিস্টদের সেই আনন্দের বিষয়টা, সেটা অন্যদিকে কিছু মানুষের জন্য কি দুঃখের বিষয় হইতে পারে। আপনাদের মানে ওনাদের এলাকায় ওই জলটাই কিন্তু ঢুকার পর ওনাদের যেই আপনার এগুলো সব আপনাদের ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে যায়। গতবার তো এগুলো পানি উঠছে আপনাদের, তাই না? পুরোটা মানে অন্য জায়গায় ছিলেন? আচ্ছা। নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে এখানকার মানুষ কতটা কষ্টে তাদের জীবনযাপন করে। বছরের 6টা মাস তাদেরকে এভাবেই পানিবন্দী জীবন কাটাতে হয়। যাই হোক, আমরা ট্যুরিস্টে এসে এখানে বেশ আনন্দ পাই, মজা করি, কিন্তু দিন শেষে তাদের কথা ভাবতে গেলেই গাটা কেমন যেন শিউরে ওঠে। যাই হোক, আমাদের ট্রিপ মোটামুটি একদম শেষের দিকে, তবে এখন যাচ্ছি আমরা জাদুঘাটা নদীর পাড়ে। হ্যাঁ, এটা হচ্ছে জাদুঘাটা নদী। ট্রিপের একদম শেষ দিকে এসে এই দৃশ্যগুলো দেখে কিছুটা অবাকই হবেন, কারণ একদিকে মেঘালয়ের পাহাড়, অন্যদিকে জাদুঘাটা নদী, এবং পাহাড়ের বিপরীতে শিমুল বাগান। আরও দেখতে পাবেন সবুজ ঘাসে মোড়ানো বারেকির টিলা। টাঙ্গুয়ার হাওরের সকল হাউস বোটে এই জায়গাটিতে অবশ্যই আপনাদেরকে নিয়ে আসবে, এটা প্যাকেজের ভিতরে ইনক্লুডেড।
সো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সকল ডিটেলস দিয়ে রাখবো, যারা যোগাযোগ করতে চান বনেদি টিমের সাথে বা বনেদি হাউস বোটের সাথে কন্ট্যাক্ট করতে পারেন।